বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য সরকার বাড়ি তৈরির জন্য টাকা দিচ্ছে, কিন্তু সেই টাকা নিয়ে জিনিসপত্র কিনে যে ঘর বানাবেন, বাড়িতে সেরকম পরিবারে সেরকম কোনো মানুষ নেই। এই রকমই দুই উপভোক্তাকে চিহ্নিত করে তাদের পাশে দাঁড়িয়েছে গ্রাম পঞ্চায়েত। কিন্তু কিভাবে, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, বাংলার আবাস যোজনা বাড়ি পাওয়ার পর কিন্তু কার্তিকের দুই পরিবার এই দুই পরিবার কিন্তু কোনোভাবেই বাড়ি বানাতে পারছিলেন না। একজন কুড়বেড়িয়ায় বাড়ি, আর আরেকজন হচ্ছে শিপ্রা দাস, কাকদ্বীপ কালীনগর বাসিন্দার। এই দুজন কিন্তু যেহেতু বাড়ি বানাতে পারছিলেন না, তাদের বাড়িতে কোনো পুরুষ নেই, তারা ভিন রাজ্যে কাজ করেন, সেই কারণে তারা কিন্তু শেষমেশ টাকা ফেরত দেওয়ার জন্য বিডিও এবং পঞ্চায়েতে কিন্তু এবং এই পরিস্থিতি যখন এই বিষয়টা সামনে এলো, তারপর তাড়াহুড়ো করে কিন্তু যে পঞ্চায়েতের যে মেম্বার রয়েছে, সদস্য অর্থাৎ গ্রাম সদস্যকে হলো এবং পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া হলো এদের যে 1,20,000 টাকার যে বাড়ি, বাংলার আবাস যোজনা বাড়ি, সেটা কিন্তু তারা দায়িত্ব সহকারে কিন্তু সেই বাড়িটাকে তৈরি করে দেবে এবং সেইভাবেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এই মুহূর্তে দুটি পরিবার খুবই খুশি পঞ্চায়েতের এই উদ্যোগকে ঘিরে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। ফিরে দিয়েছিলাম, আমার বাড়িতে ছেলে কেউ নেই, আমার মালপত্র আনা অসুবিধার কারণে আমি ফিরে দিতে চেয়েছিলাম। বিডিও সাহেব বলছে আমরা তোমার মেম্বারকে ফোন করছি, ফোন করে সে ঠিক করে দেবে। তাই সে ঠিক করে দিয়ে ওরা মাল পাঠিয়ে করে দিচ্ছে, ওরা দায়িত্ব নিয়েছে, ঘরের কাজ শুরু হয়েছে। ওরা গিয়েছে বলেই তো আমি দাঁড়িয়েছি, নাহলে তো আমি একদম টাকা ফিরে দিতে গিয়েছিলাম। আমি পারছি না, আমার আর্থিক অবস্থা খারাপ, তার জন্য সংসার চলতে কষ্ট হচ্ছে, নিজের কাছেও কিছু থাকা লাগবে, সেই টাকাটা আমার কাছে নেই। আমি ওই জন্য স্যার কাছে আবেদন করছি, স্যার আমি পারবো না, আমি টাকাটা ঘুরিয়ে দিচ্ছি। কেন আমি যে টাকা দিয়ে ঘর করতে, সেই টাকা আমার কাছে, এই যে একটা ঘর করতে গেলে তো টাকা নিজের থেকেও লাগবে, সেই টাকা দিয়ে তো ঘর হবে না। উনি আবাস যোজনা উনি পেয়েছিলেন, বাড়ি করার মানে সেই শক্তি সমর্থ নেই। পঞ্চায়েতের তরফ থেকে আমরা দায়িত্ব নিয়ে সঙ্গে মেম্বার, পশ্চিম পুকুরবেড়িয়ার মেম্বার পবনচন্দ্র, ওনাকে নিয়েই আমরা অলরেডি সহযোগিতায় ওনার বাড়িটা করে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কাজ শুরু হয়েছে, সেকেন্ড ফেজের টাকাটা ঢুকলে আশা করি ঘরটা কমপ্লিট করে দিতে পারবো। নির্দিষ্ট দোকান থেকেই ওষুধ কিনতে হবে, তা না হলে অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন না। অ্যাম্বুলেন্স চালকরা এইরকমই ফতোয়া জারি করেছে, সমস্যায় পড়েছেন রোগীর পরিবার। জলপাইগুড়ি মেডিকেল মাতৃমার ঘটনা। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, কতদিন ধরে এইরকম ফতোয়া জারি করেছে অ্যাম্বুলেন্স চালকরা, আর কিভাবেই বা তারা এতটা সাহস পাচ্ছে কথা বলার? গত কয়েক মাস ধরে এই প্রবণতা চলছে বলে কিন্তু অভিযোগ, যেটা অভিযোগ যে সাধারণত যে সরকার থেকে বলা রয়েছে যারা মা ও শিশু রয়েছে তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া এবং নিয়ে আসার জন্য সরকারিভাবে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। কিন্তু এই পরিষেবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যখন কেউ হাসপাতাল থেকে বাড়ি ফিরবে অথবা হাসপাতালে থাকবে, সেক্ষেত্রে একটা শর্ত চাপিয়ে দিচ্ছে এই অ্যাম্বুলেন্স চালকরা। বিশেষ করে 102 অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে অভিযোগ, যখনই কেউ তাদেরকে কল করছে তাদেরকে বলা হচ্ছে যে তাদের যে ওষুধ। এই অ্যাম্বুলেন্স চালকরা কেন কোনো নির্দিষ্ট ওষুধের দোকানের কথা বলছে? তারা কি সেই দোকান থেকে কমিশন পাচ্ছে? একদম সেই অভিযোগটাই কিন্তু সাধারণ রোগী এবং তাদের পরিবার, যেটা সরকারিভাবে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে, জোর করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট কয়েকটি দোকানে এবং তাদেরকে সেখান থেকে ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে। কাউকে 2,000, কাউকে 2,500 টাকার ওষুধ কিনতে হচ্ছে এবং এই বাবদ কিন্তু মোটা টাকা তারা কমিশন পাচ্ছে বলে অভিযোগ এবং তারপরে কিন্তু সর্বশান্ত হচ্ছে বিভিন্ন দূর দূরান্ত। আমাদের নজর থাকবে এদিকে। শান্তনু, অনেক ধন্যবাদ। ঘটনায় যে গাড়ির ড্রাইভারের সাথে আমার কথা হয়েছিল যাবো, আরেকজন ছিল, ঠিক আছে আমি দিব গাড়ি বলছে ওই পাশে। তারপরে যখন ছুটি হলো তোকে আমি ফোন করলাম ওকে, তখন বললো এই পাশে কাগজ নিয়ে, পোলিও কাগজ নিয়ে, পোলিও রেফার মানে ছুটির কাগজ নিয়ে আমি ওই পাশে গেলাম। তারপরে ও ওষুধ কিনতে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? ওই দোকানে, রাস্তার পাশে। মানে কিসের জন্য নিয়ে গেল? এগুলো ওষুধ কিনতে লাগবে নাকি এখান থেকে বলছে। এখন কি করতে চাচ্ছে? এটা এখন রিটার্ন করতে চাচ্ছি, যেহেতু পাওয়া যাবে এখন বললো। এই পেশেন্টটা নামলো, তো গাড়ি দেওয়ার জন্য আমি যখন এই পেশেন্টটাকে ধরলাম তো বলছে না আমার 102 নাম্বার যোগাযোগ আছে। পরে এখন আধা ঘন্টা থেকে গাড়ি নাই, তারপরে দেখলাম এই ওষুধের টোপলা নিয়ে আসলো। তা আমি বললাম গাড়ি আসলো না, তুই ওষুধের টোপলা কোথার থেকে নিয়ে আসলি? এই যে ওষুধের দোকানগুলোর সাথে এটা নিয়ে কি দালাল চক্র চালাচ্ছে এই নিশ্চয়ই 102 ড্রাইভাররা? এটা অবশ্যই থাকতে পারে, তা না হলে ওদের এত ইন্টারেস্ট থাকবে কেন? যে ওষুধটা আমি আউটডোর থেকে পেশেন্ট পার্টিকে নিয়ে দিচ্ছি, ওরা কি দোকান থেকে কেনায় দিচ্ছে?
না, এই চক্রকে তো ভাঙতেই হবে, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আমি তো জানতাম না এই বিষয়টা, আপনাদের কাছ থেকেই জানতে পারছি। এবং মেডিকেল কলেজ চত্বর থেকে মানুষ একটা পরিষেবা নিতে এসে যদি এইভাবে এদের চক্করে পড়ে যদি প্রতারিত হয়, এটার জন্য আমি একটা এনকোয়ারি করি, ওখানে কারা এই কাজটা করছে তাদেরকে যে শাস্তিমূলক ব্যবস্থা সেটা যেমন বলছি, এমএসবিপি রয়েছেন, আমাদের যারা ওখানে দায়িত্বে রয়েছেন তাদেরকে ওখানে একটা এনকোয়ারি করিয়ে তাদের শাস্তিমূলক ব্যবস্থা তাদেরকে বের করে দেওয়া হবে।